আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোভিড-19 কারণে সমস্ত বিশ্ব আজ বিপর্যস্ত। কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। বাংলাদেশের ব্যতিক্রম নয়। আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তোমাদের ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় ফুলবাড়িয়া কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। আমি সকল ছাত্রছাত্রীকে আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আগের মতো আর স্বাভাবিক অবস্থায় নেই। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ নেই। এর মধ্যে আমাদেরও অনেক পরিবর্তন হয়ে গেছে। কলেজ খোলাকালীন সময়ে যে চেহারায় আমাকে দেখা যেত, আজকে এই করোনাকালীন সময়ে আমার চেহারার কিছু পরিবর্তন হয়েছে। সুতরাং আমি আমার স্লাইডে করোনাকালীন এবং করোনার পূর্বকালীন দুটি ছবি আমি সন্নিবেশিত করেছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, ফুলবাড়িয়া কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের কলেজ সম্পর্কে জানে, কিন্তু যেহেতু এটি অনলাইন ক্লাস, অনেকেই দেখলে বাংলাদেশ এবং বিশ্ব পরিক্রমায় যেহেতু সম্প্রচারিত হবে, সেজন্য আমাদের এই ফুলবাড়িয়া কলেজের সংক্ষিপ্ত পরিচিতি আমি একটু তুলে ধরছি সকলের জ্ঞাতার্থে। ফুলবাড়িয়া কলেজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এটির অবস্থান উপজেলা পরিষদের সংলগ্ন অবস্থায় আছে। এটি এই এলাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে যে সকল বিষয়াদি পড়ানো হয়, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ব্যবসায় ব্যবস্থাপনা শাখা রয়েছে। ডিগ্রি পর্যায়ে বিএ, বিএসসি, বিকম এবং বিএসএস রয়েছে এবং অনার্স পর্যায়ে প্রাণীবিদ্যা, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, দর্শন, বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান সহ মোট 7টি বিষয়ে এই অনার্স রয়েছে। আমাদের এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 6000-এরও অধিক এবং এখানে শিক্ষক সংখ্যা প্রায় 100-এর মতো এবং কর্মচারী প্রায় 30 জনের মতো। ফুলবাড়িয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠটি এখন পর্যন্ত বেসরকারি হয়ে গেছে। এই কলেজের অবকাঠামোগত অবস্থা আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হলো কলেজের সংক্ষিপ্ত পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্লাসে চলে যাই। আজকের পাঠ পরিচিতি, স্নাতক সম্মান প্রাণীবিজ্ঞান প্রথম বর্ষ, কোর্সের নাম প্রাণীবিজ্ঞান পরিচিতি, কোর্স কোড 21-31-01, অধ্যায় 4, কোষ এবং কলা। নির্দিষ্ট ক্লাসে যাওয়ার পূর্বে
ক্লাসের সাথে সংশ্লিষ্ট দুই একটি চিত্র আমরা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি দেখা যায়? এখানে আমরা দেখছি দুটি ওয়ালের ছবি বা বিল্ডিং এর কোনো অংশের ছবি। এখানে দেখা যায় এই বিল্ডিং বা ওয়াল অনেকগুলো ইটের সমন্বয়ে গঠিত, অনেকগুলো ইটের সমন্বয়ে একটি ওয়াল, এবং এইরকম ওয়াল দিয়ে বিল্ডিং তৈরি করা হয়। তাহলে এই বিল্ডিং এর সাথে আমাদের প্রাণীবিদ্যা আজকের এই ক্লাসের সম্পর্ক কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বিল্ডিং যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরি, অর্থাৎ ইট হলো বিল্ডিং তৈরির একক, অনুরূপভাবে প্রাণীর দেহ তথা মানব দেহ এরকম অসংখ্য এককের সমন্বয়ে গঠিত, এবং সেই এককের নাম হলো কোষ। আমাদের আজকের আলোচনা এই কোষ। এই কোষ সংক্রান্ত আলোচনায় যখন আমরা যাব, এবং যাওয়ার পরে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে সকল বিষয় জানতে পারবে সেগুলো হলো তারা কোষের সংজ্ঞা বলতে পারবে, বিভিন্ন অংশের নাম বলতে পারবে, কোষ কত প্রকার তা বলতে পারবে, এবং কোষের চিত্র তারা আঁকতে পারবে। যে কোষ নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এই কোষ আসলে কি, অর্থাৎ এই কোষের সংজ্ঞা জানা আমাদের প্রয়োজন। কোষের সংজ্ঞা হলো সেল ইজ এ ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস delimited by a semi-permeable membrane and capable of self-reproduction in a medium free of other living system. এই সংজ্ঞাটি দিয়েছেন A.G. লুই এবং পি সিকেভিচ। এটি বাংলা যদি আমি করি তাহলে দাঁড়ায় জীবদেহের গঠন এবং কাজের একক, যা অর্ধব্যাপ্ত পর্দার দ্বারা বেষ্টিত, যা কোনো সজীব মাধ্যম ব্যতীত স্বপ্রজননে সক্ষম, তাকে কোষ বলা হয়। কোষের সংজ্ঞা আমরা জানলাম, তার চেহারা কেমন দেখা যায় একটু আমরা দেখি। এই জায়গাতে অনেকগুলো কোষের চিত্র দেওয়া আছে, এবং এই কোষগুলো, এটি একটি কোষ, এটি একটি কোষ, এটি একটি কোষ, এটি একটি কোষ, অনেকগুলো কোষ এই জায়গাতে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যে কোষের আকার, আয়তন, আকৃতি এক একটি এক এক রকম, অর্থাৎ সকল কোষ একই রকম নয়। সকল কোষ একই রকম না হলেও কোষ কি রকম সেগুলো জানার জন্য আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। বিভিন্ন আকৃতির কোষের মধ্যে বিভিন্ন রকমের আয়তন পরিলক্ষিত হয়। অধিকাংশ কোষ আনুবীক্ষণী, তবে খালি চোখেও কোষ দেখা যায়। স্বাভাবিক অবস্থায় খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে, কিন্তু খালি চোখেও দেখা যায়। যেমন পাখির ডিম, এটি একটি কোষ। শুধু কোষই নয়, এটি যদি নিষিক্ত হয়ে না থাকে তাহলে এটি একটি হ্যাপ্লয়েড কোষ। এরকম খালি চোখে দেখা যায়। পাখির ডিম, সবচেয়ে বড় পাখি উট পাখি, এবং সেই উট পাখির ডিমের আয়তন হয় 170 মিলিমিটার, এবং ক্ষুদ্রতম কোষের ব্যাস হতে পারে 0.1 মাইক্রন। আবার স্তন্যপায়ী প্রাণীর স্নায়ু কোষের আকার আকৃতি লম্বায় 1 মিটারেরও অধিক হতে পারে। এই কোষ সংক্রান্ত আলাপ আলোচনায় আমরা আরেকটু ডিটেইলসে যদি যাই, এই চিত্রে দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপের
নিচে দৃষ্ট একটি কোষ যদি আমরা দেখি তাহলে এরকম তার আকার আকৃতি হবে এবং এই কোষ সবচেয়ে বাইরের দিকে একটি পর্দার দ্বারা বেষ্টিত অবস্থায় থাকে, যে পর্দাটিকে আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলে থাকি। এই যে পর্দা অর্থাৎ এই যে চতুর্দিকে যে বাউন্ডারি, এই বাউন্ডারিকে বলা হয় প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই সাইটোপ্লাজমিক মেমব্রেন দ্বারা কোষের ভিতরের যাবতীয় পদার্থ তার ভিতরে থাকে। এই সাইটোপ্লাজমিক মেমব্রেন নির্দিষ্ট একটি আকৃতি প্রদান করে এবং কোষের ভিতর যাবতীয় পদার্থকে সুরক্ষিত অবস্থায় রাখে। প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত অবস্থায় কোষের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে একত্রিতভাবে এটিকে আমরা প্রোটোপ্লাজম বলে থাকি। প্রোটোপ্লাজম যেটি জীবনের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটি এই সেল মেমব্রেন থেকে শুরু করে নিউক্লিয়াস পর্যন্ত, অর্থাৎ এই মাঝখানে যে গোলাকৃতির বস্তুকে আমরা দেখছি এটিকে আমরা নিউক্লিয়াস বলছি। সেল মেমব্রেন থেকে নিউক্লিয়াস পর্যন্ত বিস্তৃত যে প্রোটোপ্লাজম এটিকে আমরা সাইটোপ্লাজম বলি আর নিউক্লিয়াস। তাহলে টোটাল প্রোটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত, একটি হলো সাইটোপ্লাজম আর একটি হলো নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়। একটিকে বলা হয় এক্টোপ্লাজম। এই এক্টোপ্লাজম সেল মেমব্রেনের নিচ থেকে এই অর্ধেক পর্যন্ত বিস্তৃত মোটামুটি ভাবে এবং চতুর্দিকে বেষ্টনকারী এই সাইটোপ্লাজম অধিকতর স্বচ্ছ থাকে এবং ঘন আকৃতির থাকে। এক্টোপ্লাজমের ভিতরে অর্থাৎ এক্টোপ্লাজম থেকে সেল এই নিউক্লিয়াস পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম অধিকতর অস্বচ্ছ কিন্তু তরল প্রকৃতির। এন্ডোপ্লাজমের মধ্যে তথা এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম দুটির মধ্যে কোষের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু দেখা যায়। এদের মধ্যে যারা নির্জীব তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনক্লুশনস, আর যারা সজীব পর্দার দ্বারা বেষ্টিত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমিক অর্গানেলিস। এইরকম সাইটোপ্লাজমিক অর্গানেলিস এর মধ্যে আছে যেমন মাইটোকন্ড্রিয়া, অন্তঃপ্লাজমীয় জালিকা, রাইবোজোম, লাইসোজোম, ভ্যাকিওল। এই সকল অঙ্গাণুগুলো কোষের অভ্যন্তরে থাকে। এখন যদি আমরা নিউক্লিয়াসের মধ্যে যাই, নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রবিন্দু এবং এই নিউক্লিয়াস থেকে কোষের সার্বিক কার্যক্রম, সকল ধরনের শারীরবৃত্তীয় কার্যাবলী সেখান থেকে নিয়ন্ত্রিত হয়। নিউক্লিয়াসের বাইরের দিকে বিস্তর বিশিষ্ট আবরণীকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের অভ্যন্তরের সাইটোপ্লাজমকে বলা হয় নিউক্লিওপ্লাজম। বিস্তর বিশিষ্ট আবরণী মাঝে মাঝে ফাঁকা অবস্থায় থাকে, তাকে বলা হয় নিউক্লিওপোর। নিউক্লিয়াসের অভ্যন্তরে একটি জায়গা, এই যে কালো বিন্দুর মতো দেখা যায়, এটিকে বলা হয় সেন্ট্রিওল। নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মতো বস্তুগুলোকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে জীবের বৈশিষ্ট্যাবলীর একক তথা জিন অবস্থান করে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখানে ছক আকারে যদি আমরা দেখি তাহলে দেখা যায় একটি প্রাণী কোষ
প্রাণী কোষের দুটি অংশ প্লাজমা পর্দা এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটি ভাগে বিভক্ত করেছে, আলোচনায় বলেছি আমি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় বস্তু থাকে, ধাত্র বা ম্যাট্রিক্স থাকে এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর নাম বলেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রিওল, পারক্সিজোম এন্ড মাইক্রোটিউবুলস। এগুলা কোষেরই অংশ। কোষের বিভিন্ন অংশের নাম একটু বড় করে দেখালাম। প্লাজমা মেমব্রেন, মাইক্রোভিলাই, অন্তঃপ্লাজমীয় জালিকা, যেগুলো ইতিমধ্যে বলা হয়েছে। নিউক্লিয়াসের মধ্যে যে সকল বস্তুর কথা আলোচনা করা হলো, নিউক্লিওপোর, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোসোম। কোষের প্রকার, যে কোষ নিয়ে আমরা আলোচনা করছি, কোষের প্রকারভেদ আছে। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই প্রকার কোষ পাওয়া যায়। একটাকে বলা হয় প্রোক্যারিওটিক, অর্থাৎ এই ধরনের কোষের মধ্যে সুগঠিত কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না। সুগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের চতুর্দিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকা, যেটি ইতিপূর্বে আমরা দেখেছি। আরেকটু যদি আমরা দেখি, এই যে নিউক্লিয়াস আমরা দেখলাম, নিউক্লিয়াসের চতুর্দিকে এইখানে আছে নিউক্লিয়ার মেমব্রেন। যাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের মেমব্রেন থাকে তারা ইউক্যারিওটিক কোষ, এবং যাদের ক্ষেত্রে এই মেমব্রেন থাকে না, নিউক্লিয়ার বস্তুগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ বা আদি ধরনের কোষ। এছাড়াও জনন কাজের উপর ভিত্তি করে এই কোষ প্রজননে অংশগ্রহণ করে কি করে না তার উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। যারা প্রজননে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ, আর যারা প্রজননে অংশগ্রহণ করে না, শুধু দেহ গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে বা দেহ গঠন করে, তাদেরকে বলা হয় দেহকোষ। ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কোষের শ্রেণী বিভাগ। আমরা জানি ক্রোমোজোম জীবনের বৈশিষ্ট্যাবলী তার মধ্যে থাকে এবং ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। যে সকল কোষের মধ্যে জোড়ায় জোড়ায় অবস্থান করে তাদেরকে বলা হয় ডিপ্লয়েড কোষ, আর যাদের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় অবস্থান করে না, এক সেট অবস্থান করে, তাদেরকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ আমরা বলতে পারি দেহের যে কোষ, আর হ্যাপ্লয়েড কোষ হলো জনন কোষ। জনন কাজে অংশগ্রহণ করার জন্য মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার সময় সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সুতরাং কোষের প্রকারভেদ আমরা জানলাম, তিন রকমের কোষ থাকতে পারে। আমরা এ পর্যন্ত যে সকল আলোচনা করলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার থেকে যদি আমি কিছু প্রশ্ন করি তাহলে নিশ্চয়ই তোমরা জবাব দিতে পারবে। যেমন দুই একটি প্রশ্ন আমি করি, যেমন কোষ কাকে বলে? নিশ্চয়ই জানো কোষ কাকে বলে। জীবদেহের গঠন এবং কাজের একক, যা বাইরের দিক থেকে একটি সেল মেমব্রেন দ্বারা আবৃত, যা পূর্বতন কোষ থেকে সৃষ্ট এবং যে অন্য কোনো মাধ্যম ব্যতীত স্বপ্রজনন করতে পারে, অর্থাৎ একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, এভাবে বংশবৃদ্ধি করতে পারে। মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি।
মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে থাকে এবং এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এখানে শক্তি উৎপন্ন হয়। অনুরূপভাবে কোষ কত প্রকার একটু আগে আলোচনা করেছি। গঠনের উপর দুই ভাগে বিভক্ত, ক্রোমোজোমের উপর দুই ভাগে বিভক্ত, নিউক্লিয়াসের উপর দুই ভাগে বিভক্ত। তোমরা এই ক্লাস অনুসরণ করে বাড়িতে অনুশীলন করবে এবং বাড়ির কাজের জন্য আমি এই প্রশ্নগুলো দিলাম, অর্থাৎ এই অঙ্গাণুগুলোর কাজ কি তা লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার কি কাজ, অন্তঃপ্লাজমীয় জালিকার কি কাজ, রাইবোজোম কি কাজ করে এবং দেহকোষ এবং জনকোষের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো তোমরা লিখে নিয়ে আসবে। আশা করি যে সকল আলোচনা হলো এই সকল আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই ক্লাস দেখছেন তাদেরকে আমি এই কোভিড-19 প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পারতপক্ষে বাইরে যাবে না, মাস্ক ব্যবহার করবে। আমি যেহেতু একটি সুরক্ষিত জায়গায় যেহেতু আছি, সেহেতু আমার মাস্ক এই মুহূর্তে নাই, তবে আমি বাইরে গেলে মাস্ক ব্যবহার করি। তোমরাও মাস্ক ব্যবহার করবে। কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুবে এবং সকল রকমের স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনায় তোমরা রত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।